সুখের দিনগুলো কিভাবে যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে। একটু একটু করে এই বাসাতে ২টা বছর কাটিয়ে দিলাম, কখন জানি ডাক পড়ে বাসাটা ছেড়ে দিতে হবে। একটু একটু করে আমার এই সংসারটা অনেকটাই বড় করে ফেলেছি, এখন যদি আবার ভেঙে ফেলতে হয় তাহলে কেমন লাগবে বলো তো। কখন জানি পোস্টিং চলে আসে, হুট করে অন্য একটা শহরে চলে যেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে আজ কাজে লেগে পড়েছি। এই রুমের বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এখন ফ্লোরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। শুধু এই রুমটাই না, সম্পূর্ণ ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। সকাল সকাল বাসার কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে, একদম ফ্রেশনেস কাজ করে মনের ভিতরে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছে আপু তুমি কোথায় থাকো? আমরা হচ্ছে ভাড়া বাসায় থাকি, আমরা কোয়ার্টারে থাকি না। এখন কথা হলো, কোয়ার্টারে থাকলেও ফ্রিতে থাকা যায় না, ভাড়া বাসায়ও ফ্রিতে থাকা যায় না। অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কোয়ার্টারে থাকলে কি ফ্রিতে থাকা যায় আর ভাড়া বাসায় কি তোমরা টাকা দিয়ে থাকো? আসলে আপু, দুই জায়গাতেই টাকা দিয়ে থাকতে হয়, তবে টাকা দেওয়ার ধরনটা একটু আলাদা। যদি কোয়ার্টারে থাকতাম তাহলে আমাদের হাতে হাতে টাকা দিতে হতো না, আমার হাজবেন্ডের বেতন থেকেই টাকাটা কেটে নিত। কিন্তু যেহেতু আমরা বাহিরে ভাড়া বাসায় থাকি, সেহেতু আমার হাজবেন্ডের বেতন আসার পর বেতন থেকে টাকাটা উঠিয়ে তারপরে নিজ হাতে বাড়িওয়ালাকে দিতে হয়। তাহলে এখন বুঝতে পেরেছো যে কোথাও ফ্রিতে থাকা যায় না, সব জায়গাতেই টাকা দিয়ে থাকতে হয়। আমার কাছে মনে হয় কোয়ার্টারের থেকে বাহিরে বাসাগুলোর ফ্যাসিলিটি অনেক ভালো। আমার কাছে তো বাহিরের বাসাগুলোতেই থাকতে ভালো লাগে, কারণ বাহিরের বাসাগুলো অনেক সুন্দর হয়। বাহিরের বাসাগুলোতে যদি একটু বাজেট কম হয় তাহলে সেরকম বাজেটের ভিতরেও বাসা পাওয়া যায়, যদি মিডিয়াম বাজেট হয় সেরকম বাজেটের ভিতরেও বাসা পাওয়া যায়, আবার হাই বাজেটের ভিতরেও বাসা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর। তবে সব জায়গায় যে বাসা ভাড়া একরকম হবে তেমন না, কিন্তু এক এক জায়গায় এক এক রকমের, জায়গা বুঝে ভাড়া। আচ্ছা যাই হোক, তোমাদের সবার প্রশ্নের উত্তর দিয়েছিলাম যাদের জানার খুব ইচ্ছা ছিল। আর এখন এই যে আমি পরোটা ভেজে নিচ্ছিলাম সুন্দর করে, তারপরে একটু দুধ চা করে নিব। আমার কাছে মনে হয় ভিডিওর জায়গায় আছে, তোমরা ভিডিও দেখতেছো আবার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছো। হঠাৎ করে আমার গলাটা একটু বসে গেছে, এই জন্য ভয়েসটা শুনতে একটু কেমন শোনা যাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই পরোটাগুলো আমি কালকে রাতে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তারপরে সকালবেলায় 2টা পরোটা বের করেই তো সুন্দর করে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর আজ পরোটাগুলো খাবো হচ্ছে সেমাই দিয়ে, বাবুর জন্য একটু সেমাই রান্না করেছিলাম, ওটা দিয়েই পরোটা খাবো। মানে বাবু তো সবটুকু খেতে পারবে না, আমি কিছুটা খাবো। তারপরে একটু দুধ চা করে নিয়েছি, আমার আবার দুধ চা খেতে অনেক বেশি ভালো লাগে, রং চা তেমন একটা ভালো লাগে না। তারপরে আর কি চাটা খেয়ে আমি কিন্তু রান্না করতে চলে আসছি রান্নাঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এদিকে তো অফ ক্যামেরাতে আমি বাবুকে নাস্তা করিয়েছি, আমি নাস্তা করেছি, তারপরেই রান্না করতে আসছি। আজ ভাবলাম সারাদিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আমি বিকাল পর্যন্ত কি কি করি সবকিছুই শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজ হচ্ছে রুই মাছ ভুনা করব, তার জন্য রুই মাছের বড় বড় 4টা পিস নিয়েছি, আর সেটাতেই হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছিলাম। মানে মাছ ভাজি করার কিছুক্ষণ আগে যদি হলুদ লবণ মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে মাছের মধ্যে হলুদ লবণ ভালো করেই ঢুকে যায়। আমি একটু আলতো করে হাত দিয়ে সুন্দর করে মাছগুলোতে হলুদ লবণ মেখে নিচ্ছিলাম। আমার কাছে মনে হয় মাছ ভুনা করা, মাংস রান্না করা খুবই সহজ, শুধু বাটা মশলা দিয়েই রান্নাটা হয়ে যায়, কত সুন্দর তাই না? যাই হোক, বাটা মশলার কথা বলতেই আমার মনে পড়ে গেল যে আমি এখনো মশলা ব্লেন্ড করিনি। মশলাগুলো আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, এখন ব্লেন্ডার জারে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আচ্ছা, আমার এই ব্লেন্ডারটা হচ্ছে ভীষণের, দামটা জানি না, দামটা অনেকেই জানতে চেয়েছিল, আমি বলতে পারছি না, এখন আমার মনে নাই। রাইস কুকার আর ব্লেন্ডার দুইটাই আমার ভীষণের, এখন দামটা বলতে পারবো না কারণ দামটা আমি জানি না। তারপরে আর কি চুলায় যে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এখন সুন্দর করে মাছটা কড়া কড়া করে ভেজে নিব, তারপরেই তো ভুনা করলেই হয়ে যাবে আজকের রান্নাটা। আমাদের আবার মাছ ভুনা আমিও পছন্দ করি, আমার হাজবেন্ডও পছন্দ করে, এই জন্য প্রায়ই আমরা মাছ ভুনা করি, তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেওছো। আর আমার হাতের মাছ ভুনা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়, যারা খেয়েছে তারা জানে। আর তোমরা আমার রান্না দেখেও বুঝতে পারবা যে কতটা লোভনীয় হয় আমার রান্নাটা। নিজের সুনাম নিজে করতে নেই, তারপরেও করতেছি, যেহেতু সত্যি কথা মিথ্যা কথা না। মানে আমার হাতের এই মাছ ভুনাটা আমিও অনেক বেশি পছন্দ করি, আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে। আমার কাছে মনে হয় তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। মাছে ওই যে ঝোলের পানিটা দিয়ে আমি আবার ওই যে থালা বাসনগুলো ধুয়ে নিব, মানে রান্না করতে এসে অনেকগুলো থালা বাসন নোংরা করেছি, ওগুলোই ধুয়ে নিব। এখন ওই যে বাটি বুটিগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছিলাম। আমার একটা সমস্যা হয়েছে, আমার নতুন ফ্রাই প্যান কিছুদিন যাবত ইউজ করছি, তারপরে কেমন যেন কালা ধরনের হয়ে গেছে ভিতরে। আচ্ছা দাঁড়াও, থালা বাসনগুলো ধুয়েই তোমাদের দেখাবো, তোমরা একটু একটা টিপস দিও আমাকে কিভাবে ওইটা উঠানো যাবে।
যাবে। আমি ইউটিউব থেকে কয়েকটা ভিডিও দেখেছিলাম, মানে টিপসের ভিডিও, কিন্তু কোনোই কাজ হইলো না। একটা ফর্মুলা ইউজ করছি, কোনো কাজ হয় নাই। আসলে হঠাৎ করেই আমার ওই ফ্রাই প্যানটা ওভাবে হলো কেমনে আমি বুঝতেছি না, কারণ আমি ফ্রাই প্যান তো বেশি একটা ব্যবহার করি না। আমার কড়াইগুলোই ফ্রাই প্যানের মতো অনেক সুন্দর, একদম তেলতেলে। আচ্ছা দেখো তোমরা, আমার ফ্রাই প্যানটা কেমন যেন ভিতরে কালো কালো হয়ে গেছে। আমি এত সুন্দর করে মাজতেছি তারপরে উঠতেছে না। লেবুর রস দিয়ে, হুইল পাউডার দিয়ে সুন্দর করে ধুয়েছিলাম, তারপরে ওঠে নাই। ভীম দিয়ে ধুয়েছি, ওঠে নাই। মানে একদমই যে ওঠে নাই এটা বললে আবার ভুল হবে। একটু একটু উঠেছিল, একদমই নোংরা ছিল, তার থেকে একটু মানে স্বাভাবিক হয়েছিল। আচ্ছা, তো আমাদের সবার কাছ থেকে আমি একটা টিপস চাই যেটাতে আমি এটা উঠাইতে পারবো। তোমরা সবাই একটা করে টিপস দিয়ে যাও। যেই টিপসটা আমার ভালো লাগবে সেই টিপসটা দিয়েই আমি অ্যাপ্লাই করব, দেখি কি ফলাফল আসে। এই যে অনেক ধোয়াধুয়ি করার পর এরকম হয়েছে, আর ওটা ধুতে যেয়ে দেখি আমার রান্নাটাও হয়ে গেছে। এখন সুন্দর করে বাটিতে ঢেলে নিচ্ছিলাম। রান্নার কালারটা কত সুন্দর তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে তো দুপুরবেলায় গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে এই রুমের আলনাটা একটু গুছাই রাখতেছিলাম। আমার হাজবেন্ড একটু আগে আবার ডিউটি থেকে আসছে। আলনার উপরে কাপড় চোপড়গুলো একদমই এলোমেলো করে রাখছিল। আমার আবার এলোমেলো দেখতে একদমই ভালো লাগে না, তার জন্য তাড়াতাড়ি চলে আসছে আলনাটা গুছাইতে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমি আগের দিন নিজের হাতে যেই জামাটা বানিয়েছিলাম আজ কিন্তু সেই জামাটাই পরেছি। কারণ তোমরা অনেকেই আমার এই জামাটা দেখতে চেয়েছিলে, বলেছিলে আপু জামাটা পরে একটু দেখায়ও। জামাটা কেমন হয়েছে তোমরাই বলো। প্রথম হিসেবে বানিয়েছি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর গায়ে একদম ফিটফাট হয়েছিল। তো আর কি, এখন এই যে বিকাল হয়ে আসছে। প্রতিদিন তো সকালের ঝাড়ুটাই দেখো, আজ বিকালের ঝাড়ুটাও দেখিয়ে দিলাম। বিকাল বেলাও একবার ঘর ঝাড়ু দেওয়া হয় আমার, কিন্তু ভিডিওতে আনা হয় না। আজ ভাবলাম একটু শেয়ার করি, যেহেতু তোমরা দেখতে চাও। আমি এখন সুন্দর করে আমার এই সুন্দর ঘরটা ঝাড়ু দিয়ে নিব। সম্পূর্ণ ঘরটা একদম ঝাড়ু দিয়ে ময়লাটা উঠিয়ে ফেলে দিব। আমাকে একজন কমেন্টস করেছে, আচ্ছা তুমি মুখ দেখাও না, তাহলে ভিডিও করতে আসছো কেন? ভিডিও করলেই কি মুখ দেখাতে হবে? আর ভিডিওর সাথে মুখের সম্পর্ক কি? ভিডিও দেখতে আসছো, ভিডিও দেখো, মুখ দেখার অত লোভ কেন? হ্যাঁ, ওই আশাটা বাদ দিও, কারণ আমি এভাবেও ক্যামেরাতে আসতে চাই না। কবে দেখবা হুট করেই ক্যামেরা থেকে চলে যাব, আর ক্যামেরাতে আসবো না, ক্যামেরার পিছনে থেকেই ভিডিও করব। সত্যি কথা বলতে আমি ক্যামেরাতে আসতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না, অনেকটা আনইজি লাগে, তারপরেও আসি। আমার না খুবই ভালো লাগতেছে। আর কয়দিন পরেই রমজান মাস, আবারও একটা রোজা পাইতেছি। ইনশাল্লাহ রোজা থাকবো, সেহরির জন্য রান্না করব, ইফতার তৈরি করব। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমার খুব ভালো করেই মনে আছে আগের বার রমজানে আমার হাজবেন্ড বাসায় ছিল না। রোজার একদিন আগেই আমার হাজবেন্ডকে বর্ডারে পাঠাই দেয়, আবার ঈদের 4-5 দিন আগে তাকে বাসায় পাঠাই দিল। তখন তার জন্য আমি অনেক আয়োজন করেছিলাম। তখন আমার পুরো রমজান মাসটা ধরতে গেলে একাই থাকা পড়ে গেছিল। এবার কি হবে বলতে পারছি না, কারণ খুবই আশা নিয়ে আছি যে দুইজনে একসাথে রোজা থাকবো। কিছু টোস্ট আনছিল বাসায়, কিন্তু ঢালা হয়নি, এই জন্য এখন ভাবলাম বয়ামে ঢেলে রেখে দেই। তারপরেই তো রেকের ভিতরে রেখে দিচ্ছিলাম সুন্দর করে। আর এখন ঘরের সব এলোমেলো কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।